গ্রেট। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপারের আমাদের চ্যাপ্টার 2 এর আমাদের লেকচার 1-এ। সো আমাদের আজকে বলা যায় অনেক বড় একটা দিন তোমাদের জন্য, কারণ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র কমপ্লিট প্যাকেজের আমাদের আজকে প্রথম দিন। সো ইনশাআল্লাহ আমরা যতটা ডিটেলে পারা যায়, যতটা সুন্দর করে পারা যায়, ইভেন আমাদের এইচএসসি পরীক্ষার জন্য ইনশাআল্লাহ আমাদের এই কোর্সটার মাধ্যমে আশা করি তোমাদের A to Z প্রিপারেশন ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও তোমরা কেমন আছো সবাই। এর পাশাপাশি তোমরা যদি পারো তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দিতে পারো। ফাইন, আমি দেখছি ধীরে ধীরে সবাই জয়েন করছে। গ্রেট, আস্তে আস্তে সবাই জয়েন করছে। সো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিব, বেশি দেরি করব না। অলরাইট, গ্রেট। সো খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। আজকে আমরা যে সকল ব্যাপারগুলো নিয়ে কথা বলবো, খুব বেশি পরিমাণে ম্যাথ করব না। একদম শুরু তো মানে লেকচারটার নামই হচ্ছে ইন্ট্রোডাকশন টু ভেক্টর। সো আমরা এসএসসিতে ভেক্টর খুবই বিদঘুটে একটা জিনিস ছিল, খুবই ঝামেলা করতো ওই জিনিসটা। তার থেকে একটু বেরিয়ে এসে ভেক্টর কতটা ইন্টারেস্টিং হতে পারে, কতটা মজা হতে পারে, আমরা আজকের এই ক্লাসে আমরা জানবো। এবং ধীরে ধীরে ক্লাসগুলো করতে 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 তুমি বুঝতে পারবে যে না, আসলে এসএসসিতে আমাদের কাছে ভেক্টরের কিছু টিচার থাকে না আমাদের, যে প্রথমে অনেক রাগী মনে হয়, বাট যত দিন যায় আস্তে আস্তে মনে হচ্ছে না, আসলে ওই টিচারটাই আমাদের সবচেয়ে প্রিয় টিচার হয়ে যায়। ভেক্টর হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের এসএসসিতে মনে হয়েছিল কি ভয়ানক জিনিস, কিন্তু যখন আমাদের এইচএসসিতে আসে তখন দেখা যাচ্ছে যে ভেক্টর দেখবা যে আস্তে আস্তে খুবই সহজ মনে হবে এবং খুবই ইন্টারেস্টিং মনে হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আগে একটু কোর্স স্ট্রাকচার নিয়ে একটু কথাবার্তা বলে নিই, তারপর হচ্ছে আমরা আমাদের পড়াশোনায় যাব। হ্যাঁ, সো এই কোর্সটা বেসিক্যালি আমরা কিছু ইম্পর্ট্যান্ট পোর্শন নিয়ে আমরা একটু আগাবো, মানে একটু টেকনিক্যাল ওয়েতে। প্রথমত আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা চ্যাপ্টারের যে সকল তোমার ইনফরমেশনগুলো তোমার জানা দরকার সেই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব, পাশাপাশি আমরা তার ওই সম্পর্কিত ম্যাথগুলো আমরা এখানে শেষ করে ফেলবো। ক্লাসটা হতে পারে তোমার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা, যে কোনো সময় লাগতে পারে, বাট আমরা ওই টপিকটা একটু কষ্ট করে হলেও ওই দিনই শেষ করে ফেলবো। অ্যান্ড ক্লাসের শেষ ভাগটা খুবই গুরুত্বপূর্ণ। মোস্ট অফ দ্য টাইমস দেখা যায় যে একটু বোর্ডমের কারণে বা সামহাও তোমরা ক্লাসের লাস্টের দিকে তোমরা মানুষ কমে যাও, বাট অন্তত পক্ষে আমার ক্লাসে তোমরা লাস্ট মোমেন্টটা মিস করো না, কারণ লাস্টের দিকে আমরা ধুমায়ে আমরা এমসিকিউ প্র্যাকটিস করবো। অলরাইট, এমসিকিউ কোনগুলা? বোর্ডে আসা এমসিকিউগুলা, কারণ আজকে যে টপিকটা পড়াবো সেই টপিক রিলেটেড বোর্ডে আসা এমসিকিউগুলো আমরা আসলে এখানে শেষ করব, যাতে করে আমাদের একটা কমপ্লিট প্রিপারেশন হয়ে যায়। এবং আজকের ক্লাস যে শেষ হলো, আমার ক্লাস মোস্টলি 7টা বাজে থাকবে। 7টার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে রাতের 11টা বাজে আমি ট্রাই করবো তোমাদের একটা এক্সাম নিতে, পেজে পোস্ট করা হবে। দেন তোমরা ওইখান থেকে ক্লাসগুলো করার সাথে সাথে এক্সাম দিয়ে দিলে দেখবা যে তোমার ওই পড়াটা সাথে সাথে হয়ে যাবে। অ্যান্ড নোট দিতে অবশ্যই ভুলবে না কিন্তু। অলরাইট, সো আমরা একটু তাহলে ভেক্টর নিয়ে একটু আলোচনা করি। সো ভেক্টর হচ্ছে ইন জেনারেল একটা রাশি, তাই না? সো ভেক্টর রাশি কোথা থেকে আসছে, ফিজিক্সে ভেক্টরই বা কেন আসছে, অল দোজ থিংস আর গোনা বি ডিসকাসড ইন ফ্রন্ট। অলরাইট, আস্তে 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 করে আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করব। রাশি, ভেক্টর রাশি, এই ক্লাসিফিকেশনগুলোর আগে আমরা একটু রাশির ইতিহাসটা দেখে আসি, বা রাশির কনসেপ্টটা পৃথিবীতে কেন আসছে। আমি একটু দেই, রাশি না বলে আমরা একটু ভৌত রাশি নিয়ে কথা বলি, হুইচ ইজ ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি যাকে আমরা বলি হচ্ছে ইন জেনারেল ভৌত রাশি। আচ্ছা, আমাকে তো পরিষ্কার শোনা যাচ্ছে তাই না? আমি এতক্ষণ পরে চেক আউট করতেছি জিনিসটা। আই থিঙ্ক ইটস অলরাইট, ইয়া অলরাইট। সো ভালো কথা, আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি নিয়ে একটু কথাবার্তাগুলো বলবো। ফিজিক্যাল কোয়ান্টিটির আগে রাশি জিনিসটা নিয়ে, তাই না? সো ফিজিক্সকে বলা হয় হচ্ছে নেচার সায়েন্স, একদম নেচার থেকে প্রাপ্ত একদম র সায়েন্স, তাই না? ফিজিক্স কোথা থেকে আসছে আমি একটু এই জিনিসটা নিয়ে ছোট্ট কিছুক্ষণ ডিসকাস করব। ফিজিক্স একদম প্রকৃতি থেকে আসা নলেজ। পৃথিবীতে যখন নলেজগুলো আসছিল, মানুষ প্রকৃতি থেকে নলেজগুলো নিচ্ছিল, বাট তখন মানুষটা দেখলো রাশিকে দুইটা ওয়েতে ক্লাসিফাই করা যায়। কিছু কিছু রাশি আছে যেগুলো কিনা, মানে কিছু কিছু ব্যাপার স্যাপার আছে বা কিছু কিছু গুণ আছে যেগুলো আমরা কাউন্ট করতে পারি, কোয়ান্টিফাই করতে পারি, কিছু কিছু আমরা কাউন্ট করতে পারি না। যেমন দেখা যাচ্ছে যে আমরা কেউ হয়তো বা কারো কোনো একটা স্পেশাল গুণ, কারো কোনো একটা স্কিল, এগুলোকে আমরা মাপতে পারি না, বাট
প্রকৃতিতে এমন এমন কিছু জিনিস আছে যেগুলো কিনা গুণা যায়, যেগুলো কিনা আমরা আসলে পরিমাপ করতে পারি। সো যখন এই কোয়েশ্চেনটা আসে তখন মানুষ একটা জিনিস ডিসিশন নেয় যে যেহেতু যে জিনিসগুলো আমরা মাপতে পারি না, ইভেন আমাদের ওইগুলোর উপর আমাদের কোনো হাত নাই, সো দ্যাটস দ্য রিজন হয় ওগুলাকে এক পাশে রেখে যাদেরকে আমরা শুধুমাত্র মাপতে পারি সেগুলো নিয়ে আমরা কথা বলবো। দ্যাট মিনস এই জায়গাগুলো থেকে আমাদের একদম ফিজিক্সের কোর ফিলোসফি থেকে আসলে ভৌত রাশির কনসেপ্টটা আসে। ভৌত রাশি হচ্ছে আমরা তাদেরকে বলবো যাদেরকে বা যে সকল গুণাবলী আমরা পরিমাপ করতে পারি, আমরা পরিমাপ করতে পারি, আমরা পরিমাপ করতে পারি। সো এখানে একটা ডেফিনেশন আছে ভাইয়া, পরিমাপ কি? পরিমাপ হচ্ছে খুব সিম্পল একটা ডেফিনেশন, দ্যাট ইজ যা কিছু মানে আমাদের যে পদ্ধতিতে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হয় সেটা কতটুকু, এটাকে যে আসলে প্রসেসটা, যেই প্রসেসের মাধ্যমে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা যায় তাকে আমরা বলি বেসিক্যালি কি, পরিমাপ। যে প্রসেসের মাধ্যমে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করা হয় তাকে বলা হয় হচ্ছে আমাদের পরিমাপ। তার মানে আমরা ভৌত রাশি সম্পর্কে জেনেছি, কিন্তু কথা হচ্ছে এই ভৌত রাশিকে আমরা যখন প্রকাশ করতে যাই তখন আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন আছে। প্রথম জিনিস আমি কি দেখিয়েছিলাম যে রাশি আসছে, রাশির উপর মানুষ একটা মানে রাশিটা আসলে কিভাবে আসে, কিছু কিছু গুণ মানুষ কিছু কাউন্ট করতে পারে, কিছু পারে না। যেদেরকে পারে না তাদেরকে বাদ দিয়ে দিয়েছে, যেদেরকে পারে, যাদেরকে পরিমাপ করা যায় তাদের উপর ভিত্তি করে মানুষ ভৌত রাশির কনসেপ্টটা আনে। কারণ ফিজিক্স নেচারকে ফলো করে, কখনো তুমি একটা ল বানিয়েছো সেই ল অনুযায়ী নেচার চলে না, নেচার যে লটা সৃষ্টি করে সেই ল অনুযায়ী পৃথিবীটা আসলে পৃথিবীতে যত সায়েন্স প্রত্যেকটা জিনিস ডেভেলপ করা হয়েছে। অলরাইট, সো এখান থেকে আসলে ফিজিক্সকে একদম র সায়েন্স বলা হয়, একদম নেচার থেকে প্রাপ্ত। সেখান থেকে আমরা পাই ভৌত রাশির কনসেপ্টটা। এখন ভৌত রাশি একটা জিনিস আমি পেলাম, দেখো আমি একটা জিনিস জানলাম, বাট তুমি যদি ওই জিনিসটা বা আমার মনে মনে অনেক কিছু আছে, আমি মনে মনে অনেক কিছু পারি, বাট দ্য ভেরি মোমেন্ট তুমি এটাকে প্রকাশ করতে পারো তখন না জিনিসটাকে প্রমাণ পায় যে না আসলে তুমি পড়াশোনা করেছো বা তুমি কাজটা করেছো। সিমিলারলি মানুষ এই ভৌত রাশিকে আবিষ্কার করার পরে মানুষের কাছে একটা আর্জেন্সি ক্রিয়েট হয়, এটাকে তো প্রকাশ করতে হবে। অর্থাৎ এটাকে প্রকাশ করার মানুষের কাছে একটা আর্জেন্সি আসে যে না ভৌত রাশিকে প্রকাশ করা হয়। সো একটা ভৌত রাশিকে প্রকাশ করার একটা সিস্টেম আবিষ্কার করে মানুষ। সো ভৌত রাশিকে কি বলা হয়, পিকিউ, রাইট, তাই না? সো একটা ভৌত রাশিকে প্রকাশ করার জন্য দুইটা জিনিস প্রয়োজন হয়। মানুষ কি করে জানো, একটা জিনিসকে আগে একটা স্ট্যান্ডার্ড ধরে নেয়। স্ট্যান্ডার্ড ধরে ধরো হচ্ছে তোমার কাছে 10 কেজি তোমার আলু লাগবে, তাহলে তুমি কি করলা, তুমি আগে 1 কেজিটা আবিষ্কার করলা, তোমার আচ্ছা 1 কেজিকে একটা স্ট্যান্ডার্ড পরিমাণ ধরলা, তো ওই 1 কেজির 10টা পরিমাণ তোমার দরকার হয়। চিন্তা করো, তুমি 10 কেজি আলু নিতে গিয়ে তোমার দরকার কি 10 কেজি আলু, তোমার দরকার 10 কেজি আলু। তুমি কিন্তু 10 কেজি আলু একবারে মাপতে পারবে না, তোমার আগে 1 কেজি দরকার, মাপলা কোনো একটা জিনিসের সাহায্যে, তারপর আবার 1 কেজি রাখলা, আবার 1 কেজি, এরকম করে। তাহলে তুমি কি এটা কি কাউন্ট করতে পারো না? দেখো তো এভাবে এভাবে করতে করতে তোমার কাছে কি 10টা 1 কেজি আছে না? 10টা 1 কেজি আলু পরিমাণ কি তোমার এটার সাথে ইকুয়েট করে না? সিমিলার জিনিস। এইটাকে আসলে ভৌত রাশির এক্সপ্রেশনের দিকে নিয়ে যায়। সেটাকে বলে যে কোনো একটি ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমার যদি প্রকাশ করতে আমার দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে আমার কাছে ম্যাগনিটিউড বা নিউমেরিক্যাল, আরেকটা জিনিস লাগে দ্যাট ইজ ইউনিট। ভাইয়া বুঝলাম না জিনিসগুলো আসলে কি, আমি একটু বলি। এটাকে হচ্ছে আমাদের বলা হয় পরিমাণ, সংখ্যায় সাংখ্যিক পরিমাণ, আর এটাকে বলা হয় হচ্ছে একক। এটাকে বলে কি, একক। এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি, খুবই মজা জিনিসটা। দেখো, সাংখ্যিক পরিমাণ বা ম্যাগনিটিউড, এটার মানে বোঝায় আমি কয়টা পরিমাণ দিলে আমার 10 কেজি সমান হবে, বাট কাকে নিয়ে কাজ করতে হবে, আমি 1 কেজিকে নিয়ে কাজ করতেছি, সেটাকে বলা হয় ক্ষুদ্রতম একক। তুমি যখন স্কেলে 100 সেন্টিমিটার মাপো, তুমি কিন্তু 100 সেন্টিমিটার মানে এটাকেই বলে দাও ক্ষুদ্রতম এককটা হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটারের 100টা পরিমাণ আমি এখানে নিয়ে নিচ্ছি। তার মানে মানুষ আস্তে আস্তে প্রকাশ করতে শিখে যে না, আমাদের একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পি কিউকে প্রকাশ করতে হলে আমার দুইটা জিনিস দরকার হয়। একটাকে বলা হয় ইউনিট,
আরেকটাকে বলা হয় ম্যাগনিটিউড বা আমাদের পরিমাণ। কিরকম? এই যে নাম্বার, তার মানে কি আমার 10 কেজি আম বললে 10 কেজি আমের জন্য কি দরকার? আমার যদি 10 মিটার পরিমাণ বলে কোনো কিছু, 10 মিটার মানে 1 মিটার ইন্টু 10 পরিমাণ। তার মানে আমার দুইটা জিনিস মাস্ট, একটা হচ্ছে তোমার পরিমাণ আর একটা হচ্ছে তোমার ইউনিট। এইখান পর্যন্ত তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু রেসপন্স করে জানাও। যতটুকু পড়িয়েছি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। যতটুকু পড়িয়েছি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা যতটুকু পড়িয়েছি ততটুকু তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে বলো। জি ভাইয়া, জি ভাইয়া, জি ভাইয়া, থ্যাংক ইউ। অলরাইট, অলরাইট, সো ফাইন। এখন ভাইয়া আমরা প্রকাশ করা শিখে গেছি, কিন্তু কাহিনী হচ্ছে কিছু কিছু রাশিকে আমরা পরিমাণ নিয়ে আমাদের কিন্তু মানে মান নিয়ে আমাদের সমস্যা, আমরা এগুলোকে মাপতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস আমরা শুধুমাত্র মান দিয়ে দিলেই কিন্তু আমাদের হয় না। যদি মান দিয়ে দিলেও হতো, তাহলে আমি এখন তোমাদেরকে একটা গল্প শোনাবো, যে এই গল্প দিয়ে তুমি বুঝতে পারবা যে না আসলে আমরা মান পর্যন্ত যেতে পারি, এককও আমার কাছে দেয়া আছে, কিন্তু সঠিক পরিমাণ বা পরিমাপ বের করার জন্য আমার কাছে মান শুধুমাত্র যথেষ্ট না। এরপর হচ্ছে এখন ভিক্টোরি কনসেপ্টটা আস্তে আস্তে আসবে। অলরাইট, সো মিস্টার মন্টু মিয়া, সো মিস্টার মন্টু মিয়া একদিন ঘুমাচ্ছে আনন্দে। অলরাইট, হঠাৎ করে তার মনে হলো সে আসলে পৃথিবীতে নাই, কিংবা সে সামহাও ব্ল্যাকআউট হয়ে গেছে, তার আসলে মানে মাথার মধ্যে কোনো কিছু নাই। এমন একটা সময় দেখো, মন্টু মিয়ার কাহিনী হচ্ছে সে হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে সে তার আম্মু এসে তাকে জিজ্ঞেস করে বললো, মানে তাকে বললো যে বাজারে আমার কিছু সবজি লাগবে, সো তুমি কি আমাকে মানে সবজিগুলো যাও নিয়ে আসো। সো মন্টু মিয়া মাত্র ঘুম থেকে উঠলো, মানে তার সারা রাত ধরে তার ল্যাব রিপোর্ট বা এক্সামের প্যারা গেছে, তার সামনে এক্সাম, সে পড়াশোনা করেছে। এখন তার আসলে কি দরকার, যে কিছু সদাই আনা দরকার। তার আম্মু বলেছে, ঘুম থেকে উঠছে, দিন দুনিয়া কিছু বুঝতেছে না, ভালো কথা। তো সদাইয়ের মধ্যে তার আম্মু বললো যে না, ছেলেটা সারা রাত পড়াশোনা করছে, জাস্ট ওকে একটু বলে সামনে থেকে একটু চাল নিয়ে আসার জন্য। সো 10 কেজি, সো মনে করো যে 10 কেজি না, তাকে বলছো 3 কেজি ধরো পোলাও চাল আনতে বলছে, পোলাও চাল। সো মন্টু মিয়ার হাতে যে কাগজ দিছে সেটা সে ভুলে গেছে। সেকেন্ড জিনিস, তাকে কি পরিমাণ আনতে বলছে সেটাও ভুলে গেছে, তার মনে আছে শুধুমাত্র চাল আনার জন্য, তাই না? ভালো কথা। এখন মন্টু মিয়ার প্রথম কাজ, সে 3 কেজি চাল আনবে। অবভিয়াসলি ফুড পান্ডা ডেলিভারি মানে অর্ডার দিলে হবে না, গল্পের খাতিরে, মানে ওই টেকনোলজি এখনো নাই, ওকে, এখন আবিষ্কার হয়নি। সো মন্টু মিয়া তার বাসা থেকে বের হলো। বের হবার পরে সে আসলে ভুলে গেছে এখন তার বাজারটা এখান থেকে কোথায়। তো বাসা থেকে বেরিয়ে এখানে একজন লোককে সে জিজ্ঞাসা করলো, ভাই আমার বাসা থেকে আসলে আমার বাজারটা কোথায়? সো তাকে বললো আসলে বাজারটা হচ্ছে এখান থেকে ভাই 50 মিটার দূরে। এখন মন্টু মিয়া, বাজারটা হচ্ছে ঠিক এই জায়গায়, বুঝতে পারছো? ওকে, সো মন্টু মিয়া কোনো কথা না শুনেই সে আসলে ডিরেক্টলি চলে গেল হচ্ছে এই দিক বরাবর 50 মিটার। ভেরি গুড, ওয়েল ডান মন্টু মিয়া। আসলো, ওকে, সো এখান থেকে সে এসে 50 মিটার নিয়ে বলে, ভাই আমি তো এখানে 50 মিটার আসলাম, একজন বলছিল আমাকে ভাই বাজারটা কোন দিকে। এগুলো কি কি বলেন ভাই, বাজার তো এখান থেকে হচ্ছে প্রায় 100 মিটার দূরে। 100 মিটার দূরে? মন্টু মিয়া ভাবলো আগের লোক ভুল বলছে, আচ্ছা ঠিক আছে। এখন মন্টু মিয়া কি করলো, সে এই বরাবর এখানে 100 মিটার চলে গেল। ভালো কথা, এই বরাবর সে 100 মিটার গেল, আর ওইদিকে এখান বরাবর সে 100 মিটার চলে গেল। 100 মিটার গেল, গিয়ে সে এখনো খুঁজে পাচ্ছে না যে আসলে ব্যাপারটা। তখন সে আসলে এখানে বলে যে ভাই একজন আমাকে বললো 50 মিটার গেলে এখানে, সে বললো, আরেকজন বললো আরো 50 মিটার, আরেকজন বললো 100 মিটার। আমি আসার পরে এখনো দেখি বাজার পেলাম না। ভাই সবাই আমাকে ভুল বলতেছে কেন? আরে ভাই আপনার যেখানে ছিলেন ওইখান থেকে তো ডান দিকে গেলে 50 মিটার ছিল। তো এখন মন্টু মিয়া বললো আমি কোন দিক দিয়ে যেতে পারি। পরে হচ্ছে সে আসলে মানুষজনকে জিজ্ঞেস করে করে সে সামহাও সে তার বাজারে পৌঁছতে পারলো। সো বাজারে গিয়ে সে আসলে বললো, ভাই আমাকে পোলাও চাল দিতে বলছে আপনি বাসা থেকে, যে আপনাকে কিছু আপনি চাল দেন আমাকে একটু। এখন মন্টু মিয়া তো ইউনিট ভুলে গেছে, সে চালের ইউনিট কি বলবে? সো সে বলতেছে ভাই চাল কি পরিমাণে দিব। সে তো এখন কি পরিমাণ তো সে মনে পড়তেছে না। হঠাৎ করে তার মাথায় একটা একক আসছে, বলে 5 লিটার চাল দেন। এ বলতো কি পাগল ছাগল আসছে নাকি, কি বলে না বলে 5 লিটার চাল কিভাবে দেয়?
এখন দোকানদার বললো ভাই চাল তো কেজিতে বিক্রি করে, আপনার তো লিটারে হয় না। তো এখন বললো ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেজি টাকা। তারপর মন্টু মিয়ার হাতে একটা ছিল, স্ক্রিপ্ট ছিল যে আসলে কতটুকু দরকার, ওই লিস্ট দেখে সে আসলে পরে পারচেস করে। এখন গল্পটার ইয়াটা কি বলতো? এই গল্পের অবস্থাটা হচ্ছে, প্রথম কথা, মন্টু মিয়াকে আমি বলেছিলাম 50 মিটার, দেখো 50 মিটার কিন্তু এখান থেকে এখান পর্যন্ত ছিল, বাট সে যে যেখানে গিয়েছিল বা সে যে কাজটা করেছিল কাজটা কিন্তু ভুল না। আমি বুঝতে পেরেছি যে লাস্টের কাহিনীটা দিয়ে শুরু করি। প্রথমত সে মানে 3 কেজি চাল লাগতো, 3 কেজি চালের সেই ইউনিট ভুল করেছে। তার মানে তোমার শুধুমাত্র মান জানা থাকলে কিন্তু তুমি যদি ইউনিটটা ভুল করো তাহলে তোমার প্রপার মেজারমেন্ট দেওয়া সম্ভব না। এক একটা স্পেসিফিক রাশির এক একটা স্পেসিফিক ইউনিট থাকে। এই জিনিসটা যদি এটা আমরা আগের চ্যাপ্টারে পড়ার কথা ছিল, ছোটবেলায় তোমরা পড়েছো ক্লাস 10-এ, যদি তোমাদের যদি নাও পড়া থাকে চিন্তার কোনো কারণ নাই, আমরা ফার্স্ট চ্যাপ্টারটা পরে পড়বো। ইয়েট ঠান্ডা মাথায় দেখো, তার মানে পোলাও চাল, এটা হচ্ছে প্রথম কাহিনী। আমি বুঝালাম যে তোমার ইউনিটটাও ঠিক থাকা জরুরি রাশির ক্ষেত্রে, কিন্তু মানটা তো সে ঠিক বলেছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে শুধুমাত্র মান থাকাটা যথেষ্ট না। কেননা 50 মিটার তাকে যে বলেছিল, সে 50 মিটার এই দিকে যে গেল না, বাট এই দিকে গেল। তার ভুলটা কি? ভুল একটাই, সে দিক ভুল করেছে। তার মানে আমার কখনো কখনো প্রপার মেজারমেন্ট পাওয়ার জন্য, কখনো কখনো প্রপার একটা রাশি পাওয়ার জন্য আমার দুইটা জিনিস মাস্ট দরকার। এক পরিমাণ, দুই দিক। আমার এক পরিমাণ, দুই দিক কখনো কখনো দরকার হয়, আবার কখনো কখনো শুধু মান দিয়ে দরকার হয়। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আসলে ভেক্টর এবং স্কেলার নামে দুইটা রাশি আসে। তার মানে আমরা এখানে ভেক্টরকে দুইটা ভাগে ভাগ করতে পারি, রাশিকে দুইটা ভাগে ভাগ করতে পারি। রাশিকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে স্কেলার, একটাকে বলা হয় স্কেলার রাশি, আর একটাকে বলা হয় ভেক্টর রাশি। স্কেলার রাশিকে কখনো কখনো বলা হয় নির্দিক রাশি বা দিকবিহীন রাশি, কারণ এটাকে প্রকাশ করতে দিক লাগে না। নির্দিক রাশি। আর ভেক্টর রাশিকে সাধারণত বলা হয় হচ্ছে সদিক রাশি। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যে ডিসকাশনটা করেছি, এই ডিসকাশনের আদতে আমরা বলতে পারি যে ভেক্টর রাশি কি? একে প্রকাশ করতে নির্দিষ্ট মান এবং নির্দিষ্ট দিক বা দিক উভয়ই প্রয়োজন। তবে এই আলাপে আমি একটু পরে আসতেছি, কারণ এটা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টার, তো এটা নিয়ে আমরা কথা বলবো। তবে এই বাবাকে একটু আলাদা করে ফেলি, এই বাবাকে শেষ করে ফেলি। স্কেলার মানে হচ্ছে, স্কেলার রাশিকে সাধারণত প্রকাশ করতে গেলে, স্কেলার রাশিকে প্রকাশ করতে শুধুমাত্র মান প্রয়োজন। সো এটার জন্য মান প্রয়োজন। যেমন হচ্ছে তুমি মনে করো, ধরো যেটা বলেছিলাম ওই 5 কেজি আলু, এই জিনিসগুলোকে প্রকাশ করার জন্য তোমার আলাদা জিনিস কোনো প্রয়োজন হয় না, তোমার আলাদা কোনো মান হিসাব নিকেশ প্রয়োজন হয় না। যেমন দৈর্ঘ্য দরকার, কোনো একটা জিনিসের দৈর্ঘ্য সেটা মাপার জন্য, যেমন একটা জিনিসের ভর যেটা বললাম, তারপর হচ্ছে দ্রুতি, কিংবা আমাদের এই ক্ষেত্রে ধরা যায় হচ্ছে যে কখনো কখনো কাজ, এগুলো একটু লিখে রাখো উদাহরণগুলো, যে দ্রুতি, কাজ, আর কিছু কিছু ক্ষেত্রে আসলে বলা যায় আমাদের এখানে স্মরণ, ওজন, দৈর্ঘ্য। স্মরণ তো হচ্ছে আমাদের ভেক্টর, এদিকে হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তারপর হচ্ছে আমাদের এখানে ভর। ইত্যাদি রাশি, এগুলো হচ্ছে কিসের উদাহরণ? এগুলো হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। এগুলো আমাদের কি? স্কেলার রাশির উদাহরণ। ঠান্ডা মাথায় এবার আমরা আরেকটা জিনিস একটু পড়ে রাখবো, একটা অ্যাট্রিবিউট বা একটা বৈশিষ্ট্য। স্কেলার রাশির যোগ বিয়োগ সাধারণত, স্কেলার রাশির যোগ
যোগ বিয়োগ গুণ সাধারণত সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। সাধারণ বীজগাণিতিক নিয়মে হয়। ওকে, ভালো কথা। কিন্তু এবার আমরা যদি ভেক্টর রাশি ডিসকাশনে আসি এক এক করে, এবার আমরা একটু ভেক্টর রাশি, আচ্ছা তোমাকে একটু বলো তো আমাকে, তোমরা ভেক্টর রাশি সম্পর্কে, ঘুরতে গেছিলাম না, বাসায় আসছি ঢাকাতেই, আচ্ছা কে কি জানি বলতেছে, যাই হোক তোমরা আমাকে একটু জানাও এটা তোমরা বুঝতে পেরেছো কিনা, এইটুকু যে আমাদের স্কেলার রাশি পর্যন্ত বুঝতে পেরেছো কিনা, তোমাদের কাছে এইটুকু ক্লিয়ার কিনা। ভেক্টর রাশিকে কি দিক রাশি বলবে? হ্যাঁ, দিক রাশি, সদিক রাশি, যে কোনোটাই বলা যাবে। অলরাইট। ফাইন। সো তাহলে আমরা ভেক্টর রাশি নিয়ে কথাবার্তা বলবো। সো এগুলো আমাদের মোটামুটি স্কেলার রাশি নিয়ে ব্যাপার। সো ভাইয়া এটা সাধারণ বীজগাণিতিক হিসাবটা কীরকম? যেমনটা হচ্ছে এই যে তুমি যদি মনে করো যে 5 কেজির সাথে আরও 5 কেজি যদি যোগ করো, আরও 5 কেজি যোগ করো, সাধারণত দেখা যাচ্ছে এটা হবে 10 কেজি। যদি না তুমি মাঝখান দিয়ে 2 কেজি গায়েব করে দাও, তখন আবার অন্য হিসাব হবে। সো এছাড়াও পরীক্ষার নাম্বার তুমি যদি পাও 70 নাম্বার এক সাবজেক্টে, আর এক সাবজেক্টে 80 পাও, সেক্ষেত্রে নাম্বার কমবে না, এটা জাস্ট 150ই থাকবে। এই ক্যালকুলেশনগুলো বলা হয় সাধারণত আমাদের স্কেলার ক্যালকুলেশন। এবার আমরা আসবো ভেক্টর ক্যালকুলেশনে বা ভেক্টর রাশি নিয়ে কথা বলবো। খুবই মজা। ভেক্টরের ব্যাপারটা হচ্ছে দুটো জিনিস, ভেক্টরকে ভেক্টর বলার জন্য দুটো জিনিস মাস্ট। এক, ভেক্টরকে আমাকে যদি প্রকাশ করতে হয় মান এবং দিক দুইটাই থাকবে, এবং এটাই যথেষ্ট না, বা দিক থাকাটাই যথেষ্ট না। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম মেনে চলতে হবে। দুটা জিনিস শর্ত। একটা জিনিস যদি সদিক রাশি বা ভেক্টর রাশি হতে হয়, দুটা জিনিস দরকার। এক, তার মানও দিক থাকা লাগবে, এবং অ্যাট দ্য সেম টাইম ভেক্টর যুগের সাধারণ নিয়ম মেনে চলতে হবে। ভেক্টর যুগের সাধারণ নিয়ম নিয়ে আমি নেক্সট লেকচার পুরোটা নিব, ট্রাস্ট মি। নেক্সট লেকচার পুরোটা ভেক্টর যুগের সাধারণ নিয়ম নিয়ে হবে, বা ভেক্টর যোগ নিয়ে হবে। ইয়েট আমি তোমাদেরকে একটু জিনিসটা ধারণা দিই, ভাইয়া ভেক্টর যোগ জিনিসটা কেমন। আমি এখানে 5 কেজির সাথে 5 কেজি যোগ করেছি, ঠান্ডা মাথায় দেখো, 5 কেজির সাথে 5 কেজি যোগ করেছি, কত হয়েছে? 10 কেজি, কোনো ঝামেলা নেই। কিন্তু তুমি দেখো তো, একজন লোক সে আসলে এখান থেকে সে 5 মিটার গেল, সে আবার 5 মিটার আসলো, সে যেখানে বসলো সেখানে। তুমি বলো তো তার আসলে সরণ কতটুকু হয়েছে? ঠান্ডা মাথায় বলো তো। তুমি একদম বলবা এটা তো যে পয়েন্টে ছিল সে পয়েন্টে আছে, এটা হচ্ছে 0। এবার একটু চিন্তা করে দেখো, সে এখানে কত হয়েছে? 5 মিটার যোগ 5 মিটার, 5 মিটার যোগ 5 মিটার। ওকে, এবার সেই লোকটাই এই দিক বরাবর সে 5 মিটার গিয়েছে, আবার সে 5 মিটার গিয়েছে। এবার তার সরণ কতটুকু বলো তো? তুমি বলবা হ্যাঁ ভাইয়া এটা তো হচ্ছে অবভিয়াসলি কত, 5 মিটার যোগ 5 মিটার, এটার আনসার হবে আমাদের কাছে 10। বুঝলাম ভাইয়া। কিন্তু কিন্তু হিসাবটা দেখো, এবার এই লোকটা এভাবে গেল না, সে কি করলো, এই বরাবর সে 5 মিটার গেল, আবার এই বরাবর সে 5 মিটার গেল 90 ডিগ্রি করে। এখন তাহলে এটার সরণ কতটুকু? এটা সরণ হবে এই বরাবর। ওকে ভাইয়া, ভালো কথা, ঠিক আছে মানলাম। যদি এটা হয় তাহলে আমাদের এটার মধ্যে সরণ কত হবে? এটা 5 মিটার গেল, এটা 5 মিটার গেল, তার সরণটা হচ্ছে যে √5 স্কয়ার প্লাস 5 স্কয়ার। দ্যাট মিনস এটা আমাদের কাছে হিসাব আসে হচ্ছে 5√2। তাহলে চিন্তা করে দেখো, একই জিনিসকে আমি যোগ করেছি, 5 মিটার এবং 5 মিটার, এই জিনিসটাকে আমি যোগ করেছি।
আমি স্কেলার রাশির ক্ষেত্রে তোমাকে দেখিয়েছি একদম সাধারণ নিয়মে যোগ হয়ে যাচ্ছে, কিন্তু ভেক্টর যোগ যখন হচ্ছে তখন গিয়ে দেখো জাস্ট দিকটাকে আমি চেঞ্জ করে দেওয়ার কারণে একবার আসছে 10, একবার আসছে 0, আর একবার আসছে 5√2। কেন এটা হয়? কেন এই জিনিসগুলো যোগফলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে? এগুলোর রহস্যই আমরা পুরো ভেক্টর জুড়ে পড়বো আস্তে আস্তে আরো ডেভেলপড হইতে। এটাকে বলা হয় ভেক্টর যুগের সাধারণ নিয়ম। এই যে যখন মানে তখন কি এটাকে আসলে ভেক্টর বলা হয়। এই কারণে আমরা, তবে ভেক্টরের আমাদের কিছু বৈশিষ্ট্য আছে, ভেক্টরের বৈশিষ্ট্য নিয়ে একটু পরে আলোচনা করব। তবে তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, এইটুকু কনসেপ্ট কি তোমরা বুঝতে পেরেছো কিনা, যে কেন ভেক্টর যুগের নিয়মই কেন আলাদা হয়, বা আমরা এই যে কনসেপ্টটা এদেরকে যে আলাদা আলাদা করে আমরা হিসাব করলাম, এই কনসেপ্টটাকে তুমি বুঝতে পেরেছো কিনা, বা ভেক্টরের যে যোগটা যে একটু ডিফারেন্ট হয়, আনসারগুলো যে একটু ডিফারেন্ট হয়, এটুকু বুঝতে পেরেছো কিনা? Mm, 7.7, great. Alright, alright, alright. Fantastic. সো যদি বুঝতে পেরে থাকো, সো আমি তাহলে কিছু ভেক্টরের বৈশিষ্ট্য নিয়ে একটু আলোচনা করব। লেখো যে প্রপার্টিজ অফ ভেক্টর। সো লেখো একটু ভেক্টর রাশির ধর্ম। ভেক্টর রাশি কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, হ্যাঁ, একটা একটা করে বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, এগুলো একটু বুঝিয়ে দিব। ওকে, সো ফাইন। সো ভেক্টর রাশির প্রথম বৈশিষ্ট্য সেটা হচ্ছে মান ও দিক থাকবে, মান ও দিক অবশ্যই থাকবে, মান ও দিক অবশ্যই থাকবে। একটা ভেক্টর রাশি হতে হলে তার মান এবং দিক দুইটা অবশ্যই অবশ্যই থাকবে। নেক্সট জিনিস, নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে যে ভেক্টরের যোগ বিয়োগ, ভেক্টর যোগ বিয়োগ এবং গুণ ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। কিভাবে হয়? ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। এই যে একটু আগে পড়ালাম ওইটাই, ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। অলরাইট, নেক্সট জিনিস সেটা হচ্ছে শুধুমাত্র মান। আমি কিন্তু দেখালাম যে একটা তখন কিভাবে যাচ্ছিল, সে এদিকে যাচ্ছিল আবার এদিকে ফিরে আসছে, আবার সে এদিকে যাচ্ছিল আবার একই দিকে যাচ্ছে, আবার সে এদিকে যাচ্ছিল আবার এই বরাবর যাচ্ছে। শুধুমাত্র মান, মান কিন্তু আমরা চেঞ্জ করি না, বা শুধুমাত্র দিক, শুধুমাত্র দিক কিংবা কিংবা শুধুমাত্র, মানে শুধুমাত্র না, উভয়ই, যদি দুইটাই যদি চেঞ্জ করা হয়, উভয়ই পরিবর্তন করলে সো ভেক্টর যোগফলের মান চেঞ্জ হয় বা ভেক্টর রাশির পরিবর্তন হয়। লেখো যে ভেক্টরের পরিবর্তন হয়, ভেক্টরের পরিবর্তন ঘটে। এবার একটা মজার ব্যাপার আছে, আমরা সারা জীবন কি পড়ে আসছি বলতো, যে 5 × 0 0, আল্লাহ দুনিয়া যা কিছু আছে সবগুলোকে আমি 0 দিয়ে গুণ করলে 0। তো এখানের কাহিনীটা হচ্ছে কি, এখানের কাহিনীটা হচ্ছে যে কখনো কখনো দুইটা রাশির মান আছে, সেই সত্ত্বেও কখনো কখনো দেখবা যে ভেক্টরের মান, ভেক্টর গুণফলের মান 0 আসবে। তার মানে কি, দুইটি রাশির মধ্যে, দুইটি রাশির মধ্যে কোনোটি শূন্য না হওয়া সত্ত্বেও, কোনোটি শূন্য না হওয়া সত্ত্বেও
সত্ত্বেও ভেক্টর গুণফল শূন্য হতে পারে, এটা একটু নোট দিয়ে রাখো, আমরা একদম থার্ড কি ফোর্থ লেকচার আমরা এটা পড়বো। অলরাইট, সত্ত্বেও ভেক্টর গুণফল শূন্য হতে পারে। ভেক্টর গুণফল শূন্য হতে পারে। একদম ফাইনাল ব্যাপার সেটা হচ্ছে শুধুমাত্র মান এবং দিক থাকলে সেটা ভেক্টর হয় না। দিক থাকলেই ভেক্টর হয় না। কিরকম ভাইয়া? সেটা হচ্ছে যেমন তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমরা একসময় দেখতে পারি, তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে ধরো 10 নিউটন ফোর্সকে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে আমি যদি চিন্তা ভাবনা করে দেখি 5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ যদি এখানে আসে, 5 এম্পিয়ার একটা পয়েন্টের মধ্যে আসলো, আবার সেখান থেকে 3 এম্পিয়ার বের হয়ে গেল, আবার সেখানে আমাদের 4 এম্পিয়ার গেল, সেখান থেকে আবার 2 এম্পিয়ার বের হয়ে গেল। এখানকার ক্যালকুলেশনগুলো ইন জেনারেল হয় এরকম যে ইনপুট কারেন্ট ইজ ইকুয়াল টু আউটপুট কারেন্ট হিসেবে, কিংবা ইনপুট কারেন্ট মাইনাস আউটপুট কারেন্ট ইকুয়াল টু নেট কারেন্ট। এই ক্ষেত্রে তুমি দেখো তো কারেন্টের একটা দিক আছে না, একটা দিক বরাবর কারেন্ট এসেছে, আবার কারেন্টের ক্ষেত্রে দেখো একটা দিক বরাবর কারেন্ট কিন্তু বের হয়েও যাচ্ছে, একটা দিকে কিন্তু দিকও আছে, তাদের একটা মানও আছে, ইউনিট আছে, এভরিথিং ইজ অল রাইট। ইয়েট এদের ক্ষেত্রে কখনো এরা কখনো ভেক্টর রাশি না, তড়িৎ প্রবাহ কখনো এখানে ভেক্টর রাশি হতে পারে না। কেন ভাইয়া? তাহলে সমস্যাটা কি এটা নিয়ে? সমস্যা হচ্ছে একটাই, কারণ এরা ভেক্টর যোগের নিয়ম মেনে চলে না। মানে না, একটু সহজ করে বুঝান ভাইয়া। দেখো একটা ঘর যদি আমি চিন্তা ভাবনা করি, দেখো ঘরের মধ্যে 10 জন আসছে, 5 জন বের হয়ে গেছে, আবার 5 জন আসছে, আবার 4 জন আসছে, 2 জন বের হয়ে গেছে। তোমাকে প্রশ্ন করা হলো এই 2 জন কেমনে হয়, ঘরে তো ঢুকছেই 10 জন। সো আচ্ছা, আবার 2 জন আসছে, 1 জন বের হয়ে গেল। তোমাকে প্রশ্ন করা হলো এখন ঘরের মধ্যে কয়জন আছে। দেখো তুমি প্রথমে হিসাব করবা যে টোটাল কয়জন গেছে, ভিতরে ঢুকেছে, আর টোটাল কয়জন বের হয়েছে। সো ইন জেনারেল আমাদের এখানে হিসাব করলে আসবে 10। সো এই কনসেপ্টটাকে আসলে খাটানো হয়, এটা হচ্ছে জাস্ট আমাদের নর্মাল ক্যালকুলেশন করে, এটা কখনো ভেক্টর ক্যালকুলেশন বা ভেক্টর যোগের নিয়মে মানে না। দ্যাটস ওয়াই মাথায় রাখবা তড়িৎ প্রবাহ এছাড়া কখনো কখনো চাপকেও বলা হয় চাপ। এগুলো সাধারণত আমাদের ভেক্টর নিয়ম, যেহেতু ভেক্টর যোগের নিয়ম মানে না, এই কারণে এদেরকে আমাদের ভেক্টর রাশি বলা হয় না। তার মানে কি 5টা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য: 1, মান আর দিক অবশ্যই থাকবে; 2, মান এবং দিক যে কোনো একটা কিংবা উভয় যদি চেঞ্জ করা হয় কিন্তু ভেক্টরের চেঞ্জ হয়ে যাবে, চেহারা চেঞ্জ হয়ে যাবে। থার্ড জিনিস সেটা হচ্ছে ভেক্টর যোগ বিয়োগ, সেগুলো ভেক্টর বীজগাণিতিক নিয়ম হয়, ভেক্টর বীজগাণিতিক নিয়মটাই আলাদা, ভেক্টর বীজগাণিতিক যোগটাই আলাদা, পরে পড়াবো। তারপর সেটা হচ্ছে দুইটি রাশির মধ্যে যে কোনো একটা যদি শূন্য নাও হয়, ইয়েট বাট দুইটাই একদম মান আছে, ইয়েট ওই ভেক্টরটার গুণফল শূন্য হতে পারে। এগুলো আমরা ভেক্টর যখন প্রোডাক্ট নিয়ে কাজ করব তখন আমরা এগুলা আলোচনা করব। তোমাদের কাছে এইটুকু কি ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলো। আমাকে একটু বলো তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা এইটুকু নিয়ে। তোমাদের এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, ব্লার আসে তাই না? আচ্ছা, আমি আরেকবার জিনিসটা রিক্যাপ করি, হ্যাঁ। আমি দুঃখিত, হয়তো কোনো কারণে ব্লার ছিল, প্রথম থেকে একটু বলি। হ্যাঁ, জিনিসটা ভেক্টর রাশির ধর্ম, ভেক্টর রাশির ধর্ম হচ্ছে আমাদের মোটামুটি 5টা ধর্ম মাথায় রাখবো। প্রথমত মানার দিক থাকবে, এটা আমি তোমাদেরকে বলেছিলাম তাই না। 2, সেটা হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ গুণ নর্মাল নিয়মে হয় না। কোন নিয়মে হয়? ভেক্টর বীজগাণিতিক নিয়মে। ভেক্টর যোগের নিয়ম, ভেক্টর বিয়োগের নিয়ম আলাদা আলাদা, এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। ভেক্টর বীজগাণিতিক নিয়মে হয়। তারপর শুধুমাত্র মান কিংবা শুধুমাত্র তোমার কি বলা, শুধুমাত্র মান কিংবা শুধুমাত্র দিক অথবা দুইটাই যদি পরিবর্তন করা হয় সেক্ষেত্রে ভেক্টরের পরিবর্তন ঘটে। অ্যান্ড দেন
দুটি রাশির মধ্যে কোনোটা যদি শূন্য নাও হয় সেক্ষেত্রে হচ্ছে ভেক্টর গুণফল কখনো কখনো শূন্য হতে পারে। বাট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে এটা, যে কোনো জায়গায় তোমাকে দিয়ে দিবে তড়িৎ প্রবাহ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, এটা কি ভেক্টর কিনা। অলদো তাদের একটা দিক আছে, তাদের একটা মান আছে, ইয়েট তাদেরকে আমরা কখনো ভেক্টর বলতে পারি না, কারণ তারা ভেক্টর যোগের নিয়ম মানে না, তারা নর্মাল যোগের নিয়ম মানে, ভেক্টর যোগের নিয়ম মানে না। এই কারণে সে বলে আউট আউট, হবে না। অলরাইট অলরাইট অলরাইট, তার মানে আমাদের ভেক্টর রাশির একটু উদাহরণগুলো আমরা একটু পড়বো। সেগুলো হচ্ছে যে সরণ, ওজন, বেগ, ত্বরণ। এভাবে না পড়ে আমরা একটা সূত্র দিয়ে মনে রাখবো, বইতে যেভাবে লেখা আছে সেভাবে মনে না রেখে আমরা একটা ছন্দ দিয়ে মনে রাখবো, এটাকে বলা হয় নেমোনিক। আমরা একটা নেমোনিক মাথায় রাখবো। ওকে, নেমোনিকটা হচ্ছে এটা, ভবে সব প্রিয়তম ভাসে, বানান ভুল বানান ভুল, ভাসে প্রেমেরও জলে। আমি আর বলবো না, অনেকে হেডফোন ছাড়া শুনতেছে, লজ্জা লজ্জা ব্যাপার। ওকে, শুরু করি। ভতে, ভবের এখানে ভতে হচ্ছে ভরবেগ, বেতে হচ্ছে বেগ, আর এখানে হচ্ছে আমাদের সব আছে। সবের শতে মাথায় রাখবা হচ্ছে আমাদের সরণ, শতে মাথায় রাখবা সরণ। বতে মাথায় রাখবা হচ্ছে বল, বতে মাথায় রাখবা হচ্ছে বল। প্রিতে মাথায় রাখবা হচ্ছে পৃষ্ঠটান, প্রিতে মাথায় রাখবা পৃষ্ঠটান। আর তমতে এখানে হচ্ছে আমাদের ত্বরণ, ততে ত্বরণ, মতে মন্দন, মতে মন্দন। অলরাইট অলরাইট অলরাইট। ভাসের ভাতে মাথায় রাখবা ভ্রামক বা জড়তার ভ্রামকও মাথায় রাখতে পারো, এটাকে বলা হয় ভ্রামক। আর শের শতে হচ্ছে সান্দ্রতা, শের শতে হচ্ছে এখানে সান্দ্রতা। অলরাইট অলরাইট অলরাইট। সো এখানে 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 আমাদের আর হচ্ছে এখানে প্রের এখানে মতে হচ্ছে মহাকর্ষ, মহাকর্ষ ক্ষেত্র কিন্তু। অলরাইট, সো ওতে এখানে হচ্ছে ওজন, ফাইন। আর জ হচ্ছে বেসিক্যালি আমাদের ওই ছন্দ মিলানোর জন্য, দ্যাটস ইট, এছাড়া কিছু না। তার মানে কি, ভবেতে ভতে ভরবেগ, আর বেতে হচ্ছে বেগ, শতে সরণ, বতে বল, প্রিতে পৃষ্ঠটান। পৃষ্ঠটান হচ্ছে যে এগুলো তোমরা 7th চ্যাপ্টারে পড়বা আর কি। হ্যাঁ, প্রত্যেকটা সারফেসের বা ফ্লুইডের একটা পৃষ্ঠটান থাকে, সেই জিনিসগুলো নিয়ে পরে পড়বা। সো ত্বরণ, ততে ত্বরণ, মতে মন্দন, ভতে ভ্রামক, শতে সান্দ্রতা, আর এখানে মতে মহাকর্ষ ক্ষেত্র, ওতে ওজন, অ্যান্ড দ্যাটস ইট, বাকিটা এভাবে মাথায় রাখবা। সো একটু তুলে নাও তুলে নাও তুলে নাও, সবার তোলা হলে আমাকে একটু বলবা ডান, সবার তোলা হলে আমাকে একটু বলবা ডান, আমাকে বলবা ডান। সবার তোলা হলেই আমাকে জানাবা তোমরা ডান। এই ব্লার কই হয়ে আছে, ব্লার তো হবার কথা না। আমি একটু মুছে দিই, দাঁড়াও, কিছু দিয়ে একটু মুছে দেওয়া যায় কিনা দেখি, একটু ওয়েট, ক্যামেরাটা একটু মুছে দিই, দাঁড়াও তো দেখি। সবাই বলছে ডান, ইয়েস, গ্রেট। ব্লার আই ডোন্ট নো, হয়তো ক্যামেরার জন্য অথবা ইন্টারনেটের জন্য অথবা তোমার ইন্টারনেট কানেকশনের সমস্যা হতে পারে, কারণ আমার এখানে আমি এখন পর্যন্ত ব্লার দেখি নাই। সবার কি ব্লার হচ্ছে, সবার কি ব্লার হচ্ছে, হায় হায় রে। ওকে, সো চলো চলো চলো, এবার আমরা একটু ভেক্টরকে প্রকাশ করা চিনব।
ভেক্টরের চেহারা শুরু দেখতে কেমন? এতক্ষণ ধরে তো ভেক্টর কি জানলাম, কোথা থেকে এলো এরা সেটা জানলাম। এবার একটু দেখি ভেক্টরের প্রকাশ, ভেক্টরের চেহারা শুরু। ট্যাগল দাও, ভেক্টর রিপ্রেজেন্টেশন। ভেক্টর রিপ্রেজেন্টেশন বাংলায় কি লিখবা ভাইয়া? বাংলায় লিখবা ভেক্টরের প্রকাশ। ভেক্টরের প্রকাশ মানে কি, ভেক্টরের একটা চেহারা শুরু থাকা লাগে, তাই না? ওকে, ভেক্টরের দুই রকম আছে, একটা হচ্ছে গ্রাফিক্যাল, যাতে দেখে আমি বুঝিও আচ্ছা তুমি ভেক্টর দেখে তাকে যাতে চিনি। আর আরেকটা হচ্ছে ভেক্টরকে লেখার নিয়ম। ও আচ্ছা, তোমার নাম যে ভেক্টর, রেজিস্টার খাতে তোলা লাগবে, তাই না? ওকে, সো ভেক্টরের প্রকাশ করার জন্য আমরা সবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ডট দিব। দিলাম, ভালো কথা। যেখানে ডট দিব এই ডটটা একটা নাম দিব। যেহেতু একটা ডট দিয়েছি, ডটের বাংলা নাম হচ্ছে বিন্দু। ডটটা দিয়ে যেহেতু শুরু শুরু তাহলে এটাকে আমরা নাম দিব প্রারম্ভ বিন্দু। প্রারম্ভর মানে হচ্ছে শুরু। ডটটা দিয়ে যেহেতু শুরু তাকে বলা হয় প্রারম্ভ বিন্দু। ভাই আর কোনো নাম বলে না, আরো নাম বলে, সেটাকে বলা হয় পাদবিন্দু। ভাইয়া কষ্ট হচ্ছে, এত বড় নাম, কষ্ট হলে তাহলে এত কষ্ট করে দরকার নেই, তুমি আদর করে ডাকবা পা। পৃথিবীতে ইতিহাসে এই প্রথম শুনতেছি কেউ কাকে আদর করে পা ডাকে। ডাকতে পারো, কোনো কষ্ট হচ্ছে ডাকতে, তুমি আদর করে তুমি ডাকবা যে এটা হচ্ছে পা, তাহলে ভেক্টর তোমাকে এসে ধরে মাইর দিবে। আর কোনো নাম পাইলি না। ওকে, এখান থেকে আরম্ভ করে আমি উপরের দিকে গেলাম, উপরের দিকে নিয়ে তাকে মিস ওয়ার্ল্ডের মুকুট পরাই দিলাম। এটাকে বলা হয় ক্যাপ, অ্যারো। ওকে, এই যে উপরের দিকে যাচ্ছি, মুকুট কোথায় পটায়, মানে মানে পড়াটা কোথায়? মাথায়। এই যে মাথায়, যেহেতু এটাকে বলা হয় শীর্ষ, এটাকে বলা হয় শীর্ষ, শীর্ষকে বলা হয় শীর্ষবিন্দু, এটাকে বলা হয় শীর্ষবিন্দু। যদি আরো কষ্ট হয় এটা মনে রাখতে, সবসময় মাথায় রাখবে, এটা হচ্ছে মাথা। কোথায় রাখবা? মাথায় রাখবা। কি রাখবা? মাথা। তার মানে একটা ভেক্টরকে সবসময় প্রকাশ করতে হলে অলওয়েজ মাথায় রাখবা যে শুরু হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত, পা থেকে মাথার দিকে। এই যে দেখো, এই জিনিসটাকে আমি এখানে ড্র করেছি, শুরু পা থেকে মাথা পর্যন্ত। তাহলে ভাইয়া আমি যদি এখানে শুরুর বিন্দুটার নাম দিই এ, শেষের বিন্দুটার নাম দিই বি, একদম এটাকে বলা হয় তোমার ইনিশিয়াল পয়েন্ট, এটাকে বলা হয় টার্মিনাল পয়েন্ট। ঠান্ডা মাথায় দেখো, তার মানে আমি কি বলেছি, একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য তাকে অলওয়েজ প্রকাশ করতে হয় পা থেকে মাথা দিয়ে, পা থেকে মাথা দিয়ে। পা এ ছিল, মাথা কোথায়? বি। তাহলে এইখান থেকে হচ্ছে এ বি, তো যে কোনো কিছু হতে পারে, এটা রেখার নাম এ বি হতে পারে। এটা যে ভেক্টর তাকে আমি কিভাবে চিনবো? এই জিনিসটা যে ভেক্টর রিপ্রেজেন্টেশন, তা আমি কি করে বুঝবো? তা বোঝার জন্য অবশ্যই কিছু নিয়ম আছে। উপরে একটা দাগ দিতে পারো, অথবা এ বি লিখে নিচে একটা দাগ দিতে পারো, অথবা উপরে একটা নর্মাল অ্যারো দেওয়া লাগবে না, রাগ করে যা এভাবে লিখে দিলাম হবে। তিনটা ওয়েতে আসলে এগুলাকে লেখা যায়। এটুকু কি বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও তোমরা। একটা ভেক্টরকে তিন উপায়ে লেখা যায়। একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে, একটা হচ্ছে এইভাবে। তবে এটাকে একটু লিখে রাখো, এটা হচ্ছে সবচেয়ে বেশি প্রচলিত, বহুল প্রচলিত। এটাকে বলা হয় বহুল প্রচলিত। অলরাইট, এটা হচ্ছে বহুল প্রচলিত নিয়ম। সো তাহলে আমাকে একটু তোমরা বলো, আমি দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। এই ভেক্টরটার নাম কি আমাকে একটু বলো তো। এই ভেক্টরটার নাম কি হবে? সবাই কমেন্ট করবা, যারা যারা আছো সবাই আমাকে কমেন্ট করে জানাবে এই ভেক্টরটার নাম কি। আচ্ছা, ব্লার, এই তোমাদের নেটে সমস্যা, এই কারণে তো আমি বলি কি ব্যাপার, আমার এখানে তো ব্লার হচ্ছে না। ওই জন্য একটা নির্দিষ্ট দিক আছে, ওই জন্য এক প্রকার বল, ওই হিসাবে একটা ভেক্টর রাশি। আলোচনা করবো এগুলা নিয়ে, চিন্তা নেই। আমাকে একটু বলো তো এটার মান কত? ওয়াই এক্স, এক্স্যাক্টলি। বাকিটা কি বলে আস্তে আস্তে?
আলহামদুলিল্লাহ বুঝছি বলেছে মিকাস আলস্ট্রিম, ইয়াসিন মাহমুদ, হাফসা, সুদাম রয়। গ্রেট গ্রেট, তার মানে এটা হবে ওয়াই এক্স। কেন ভাইয়া? আমি বলেছিলাম কি, এটা পা থেকে মাথার দিকে, পা হচ্ছে এখানে, মাথা হচ্ছে এখানে। পা মাথাটা নেক্সট লেকচারও মনে রাখবো, কারণ আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো এই পা মাথা কনসেপ্টটা দিয়ে। তার মানে আমরা এখন পর্যন্ত কি কি শিখলাম? এক, ভেক্টরের উৎপত্তি কোথা থেকে আসছে। দুই, ভেক্টরের বৈশিষ্ট্য কি কি, কি কি বৈশিষ্ট্য দেখে আমি চিনবো বা একটা ভেক্টর হতে হলে কোন কোন জিনিসগুলো আমার মাস্ট থাকা লাগবে। অ্যান্ড ফাইনালি আমরা শিখেছি হচ্ছে একটা ভেক্টরের চেহারা শুরু দেখতে কীরকম, একটা ভেক্টর, তুমি যে আচ্ছা ভেক্টর, তাকে আমি চিনবো কীভাবে। সো এগুলাই আর কি। সো তবে একটা জিনিস মাথায় রাখবে, একটা ভেক্টরকে যদি এভাবে যদি লেখা হয় ওপি, ও যদি হয় একটা ভেক্টরের মূল বিন্দু হিসেবে যদি ধরা হয়, আমি এগুলো নিয়ে পরে কথা বলবো, কারণ অবস্থান ভেক্টর বরাবর তো তখন। সো ভেক্টরকে কখনো কখনো ছোট হাতের পি দিয়ে উপরে এভাবে লেখা যায়। আমি জাস্ট তোমাদেরকে একটা নোট দিয়ে দিলাম আর কি, অন সাইড নোট, এরকম একটু মাথায় রাখতে পারো এই ভেক্টরগুলোকে। অলরাইট অলরাইট অলরাইট। তবে কখনো কখনো ভেক্টরকে মোটা হরফেও লেখা হয়। তো এখানে আরেকটা জিনিস তোমাদের একটু বলার ছিল। তো একটা ভেক্টরকে যদি এভাবে লেখা যায়, এ বি ইজ ইকুয়াল টু এত, মানে এরকম একটা যদি একটা ভেক্টর হয়, সবসময় মাথায় রাখবা এই ভেক্টরটা শুধুমাত্র ভেক্টর না, এই ভেক্টরটা শুধুমাত্র ভেক্টর না, এই ভেক্টরের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মান, আরেকটা হচ্ছে দিক। একটা হচ্ছে মান এবং একটা হচ্ছে দিক। দিক নিয়ে পরবর্তীতে অনেক বিস্তারিত আলোচনা হবে, কারণ আমরা একক ভেক্টরের কনসেপ্ট যখন পড়বো তখন। আর মানের জিনিসটা হচ্ছে এই ভেক্টরের মানকে যদি প্রকাশ করতে হয়, এই স্পেসিফিক ভেক্টরের মানকে যদি প্রকাশ করতে হয়, বেশি কিছু না, জাস্ট একে লিখবা এ বি, আইয়ুব বাচ্চু বা তোমার যে নামই মনে হয় লিখতে পারো, এ বি এভাবে লিখতে পারো, লিখে দুই পাশে একটা বার দিয়ে দিতে পারো। অলরাইট, নিজে আব্দুল বাড়ি হলে আব্দুল বাড়ির যে কোনো নাম, একটা ভেক্টরের নাম দিয়ে দিন, দ্যাটস ইট। একটা বার দিয়ে দিলেই এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা হচ্ছে মান বোঝায় একটা ভেক্টরের। অলরাইট অলরাইট অলরাইট। ফাইন ফাইন ফাইন। তাহলে আমাকে একটু বলো তো, এই ভেক্টরটার মান কি হবে? এই ভেক্টরটার মান হবে যে বার ইন্টু ওয়াই এক্স, যে ওয়াই এক্স ইন্টু দ্য বার। অলরাইট, দুই পাশে দুইটা বার থাকে, ফাইন। এবার আমরা একটু দেখি, এবার আমাদের লিখবা যে হরেক রকমের ভেক্টর, যে অনেক রকমের ভেক্টর নিয়ে আমরা কথা বলবো, কতিপয় ভেক্টর বা ভেরিয়াস কাইন্ডস অফ ভেক্টর, সাম ইম্পর্টেন্ট কাইন্ডস অফ ভেক্টরস, সাম ইম্পর্টেন্ট কাইন্ডস অফ ভেক্টরস। ওকে ফাইন, কিছু প্রকারভেদ ভেক্টরের। ওকে, ভালো কথা। প্রথম ভেক্টর, সেটাকে বলা হয় হচ্ছে স্বাধীন ভেক্টর। স্বাধীন ভেক্টর, এটাকে কখনো কখনো মানে যদি ইংরেজিতে লিখতে চাও তাকে বলা হয় হচ্ছে ফ্রি ভেক্টর বা ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। এটার বৈশিষ্ট্যটা বলি, আমরা নর্মালি দেখি নিজের, তুমি মনে করো তোমার পায়ের মধ্যে আমি যদি একটা শিকল লাগিয়ে দেই, তুমি কখনো বুঝতে পারবা, বলতে পারবা নিজেকে যে মানে ইন্ডিপেন্ডেন্ট বা তুমি যেখানে সেখানে মুভ করতে পারবা? পারবা না। বাট ভেক্টরের ক্ষেত্রে তুমি দেখো, তোমার স্বাধীনতা নির্ভর করতেছো তুমি কোথায় মুভ করতে পারতেছো, তুমি কোথায় হাঁটতে পারতেছো, কোথায় যেতে পারতেছো। অলরাইট, সিমিলারলি আমি যদি চিন্তা ভাবনা করি যে একটা ভেক্টরের ক্ষেত্রে, একটা ভেক্টরের পা যদি আমি যেখানে সেখানে রাখতে পারি, সেম জিনিস ভেক্টরকে বলা হয় হচ্ছে আমাদের একটা ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর। তার মানে কি, মানে যে ভেক্টরের পাদবিন্দু যেই কোনো জায়গায় আমি রাখতে পারি, সেটাকে আমাদেরকে বলা হয় হচ্ছে একটা একটা স্বাধীন ভেক্টর। তার মানে আমি বলতে পারি যে ধরো হচ্ছে একটা 5 নিউটন বল, দেখো এই যে একটা, ধরো 4 নিউটনের একটা ফোর্স, এটা এখানে রাখতে পারি, এখানেও হতে পারে 4 নিউটনটা। এদেরকে বলা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ এদের পাদবিন্দুগুলো ফিক্সড না কোথাও, পাদবিন্দুগুলো এক জায়গায় আমাদেরকে এখানে করা আছে। অলরাইট, সো স্বাধীনতার বিরুদ্ধে আসলে বিপরীতে কি হতে পারে? পরাধীনতা, বা আসলে কি হতে পারে? কোনো কিছু রেস্ট্রিক্ট করে দেওয়া, তাই না?
সো আমি তাহলে ফ্রি ভেক্টর একটু সংজ্ঞাটা লিখে ফেলি। সংজ্ঞাটা হচ্ছে যে যেই ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো ঠিক করা যায়, তাদেরকে কি বলে? স্বাধীন ভেক্টর বলে। তাদেরকে কি বলে? স্বাধীন ভেক্টর। তাদেরকে বলে ফ্রি ভেক্টর বা স্বাধীন ভেক্টর বলে। ভালো কথা। এখন ভাইয়া আমাদের তাহলে আরেকটা জিনিস, এর বিপরীতে কোনটা আসে? আসে হচ্ছে পরাধীন ভেক্টর বলতে না, এটাকে বলা হয় সীমাবদ্ধ ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, সো যেটাকে বলা হয় লোকালাইজড ভেক্টর। ওকে ফাইন। সো এই সীমাবদ্ধ ভেক্টর বা লোকালাইজড ভেক্টরটাকে আসলে কিভাবে প্রকাশ করা যায়? তুমি ফিক্সড করে দিলা যে এটা এখানে আটকে থাকবে, তার মানে এই ভেক্টরটাকে তুমি একটা স্থানাঙ্ক একে ফিক্স করে দিলা, এই ও বিন্দু থেকে এই ভেক্টরটার দিক হচ্ছে এইদিকে। তাহলে ভাইয়া এটার গুরুত্বটা কি? আমি তো ফিক্স করে দেবো, এগুলোকে ফিক্স করে দিলে সমস্যা ছিল না। ফিক্স করে দেওয়ার সমস্যাটা হচ্ছে তোমার মুভমেন্টটাকে আমি সীমাবদ্ধ করে দিচ্ছি। মুভমেন্টটাকে সীমাবদ্ধ মানে কি? এই যে এখান থেকে এইটুকু, এইটা সর্বোচ্চ এই রেঞ্জের মধ্যেই সে চলাফেরা করতে পারবে। দেখো এইটুকু রেঞ্জের মধ্যে, তার মানে তার একটা সীমাবদ্ধ একটা ক্ষেত্র থাকে। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে একটা ও বিন্দু থেকে এটাকে রেস্ট্রিক্ট করা হয়, তার মানে ও এ একটি সীমাবদ্ধ ভেক্টর। তাহলে ভাইয়া সীমাবদ্ধ ভেক্টরের বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য হচ্ছে একটাই, যে পাদবিন্দু ফিক্স থাকে। বলো তো আমাকে বুঝতে পেরেছো কিনা? সীমাবদ্ধ ভেক্টর এবং স্বাধীন ভেক্টরের মধ্যে ডিস্টিংগুইশমেন্ট, পার্থক্যটুকু বুঝতে পেরেছো কিনা বলো? আচ্ছা, সবার কি ব্লার হয়ে যাচ্ছে নাকি? একটু বলো তো আমাকে। ব্লার তো হওয়ার কথা না সাধারণত, কারণ নেটে তো আমার সমস্যা করছে না। সব ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তার মানে কি? সেটা হচ্ছে আমরা ইচ্ছা মতো এটাকে ফিক্স করতে পারি না বা যেখানে সেখানে রাখতে পারি না, তার মানে একটা জায়গায় ফিক্স করা পাদবিন্দুটা। সো এটাকে বলা হয় আমাদের তাহলে সীমাবদ্ধ ভেক্টর। এটাকে বলা হয় আমাদের সীমাবদ্ধ ভেক্টর। তার মানে আমাদের এগুলাকে বলা হয় এরকম। সো যাই হোক, এরপর আমরা একটু ডিফারেন্ট কাইন্ডস অফ ভেক্টর আমরা আরেকটু সামনে আগাই। এবার আমরা কথা বলবো হচ্ছে তোমার সদৃশ ভেক্টর নিয়ে। অলরাইট, একটু দাঁড়াও। এখানে একটা ব্যাপার আছে, এগুলো নিয়ে কয়েকটা প্রকারভেদ আছে এখানে। যাই হোক, সো এরপর হচ্ছে আমাদের সদৃশ ভেক্টর, এক নাম্বার 3 সদৃশ ভেক্টর। অলরাইট। সো সদৃশ ভেক্টরকে আমরা যদি স্পেসিফিক্যালি বলতে চাই, বা লাইক ভেক্টর বলা হয় এদেরকে বলা হয় হচ্ছে আমাদের লাইক ভেক্টর। ওকে, সো এই যে সদৃশ ভেক্টর, এই সদৃশ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাদেরকে বলা হয় সদৃশ। মানে তাদের দিকটা সেম, তার মানে এই একটা ভেক্টর হতে পারে, এই আরেকটা ভেক্টর হতে পারে, যদিও তাদের মান ভিন্ন, ইয়েট দিক যদি সেম থাকে, তারা যদি প্যারালালি মুভ করে, তাদেরকে বলা হচ্ছে সদৃশ ভেক্টর। এছাড়াও ভাইয়া তাহলে এটা কি সোজাসুজি এভাবেই যাবে? যদি এভাবে যায় তাও হবে, জাস্ট একজনের রেসপেক্টে আরেকজনের দিকটা যাতে সেম থাকে। দেখো, সমান্তরাল হবে। তার মানে কি? যদি দুইটা ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর যদি সমান্তরালে ক্রিয়া করে, দুই বা ততোধিক ভেক্টর
দুই বা ততোধিক ভেক্টর পরস্পরের সাপেক্ষে বা পরস্পরের সমান্তরালে ক্রিয়া করলে তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তাদেরকে সদৃশ ভেক্টর বলে। তার মানে কি সদৃশ ভেক্টর হওয়ার শর্ত কি? সদৃশ ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে যে, ঠান্ডা মাথায় রাখবা, বুঝছো, এগুলো একদম ঠান্ডা মাথায় মনে রাখবা। সো সদৃশ ভেক্টর সমান ভেক্টর সেম না, একটু পরে আসতেছি। সদৃশ ভেক্টর পড়িয়েছে, এখন আমরা পড়বো হচ্ছে যে সমান ভেক্টর কাকে বলে। এখন মজা বুঝবা। সমান ভেক্টর এটা হচ্ছে লাইক ভেক্টর, সমান ভেক্টর হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর হওয়ার শর্ত হচ্ছে শুধুমাত্র দিক না, মানও সেম হওয়া লাগবে। তার মানে এটা যদি ইকুয়াল ভেক্টর হয়, এটার মান ও দিক পরস্পর সমান সমান, এটার মান ও দিক পরস্পর সমান সমান। তার মানে সমান ভেক্টর হওয়ার জন্য বা ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য, ইকুয়াল ভেক্টর হওয়ার জন্য ইয়া কি শর্ত? কি শর্ত? হচ্ছে মান এবং দিক এক সমান, মান সমান, দুই এখানের মধ্যে আমাদের কি পরস্পর সমান্তরাল হবে। পরস্পর সমান্তরাল, এক মান সমান, দুই পরস্পর সমান্তরাল। এই হচ্ছে অবস্থা। তার মানে আমরা চারটা ভেক্টর শিখলাম। এক, আমাদের দিক থেকে স্বাধীন ভেক্টর, একটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর, তারপর আমরা সদৃশ শিখেছি এবং এরপর শিখেছি সমান। ভাইয়া বুঝলাম, এদের বিপরীতে আমাদের যদি সদৃশ যদি না হয় তাহলে বিপরীত দিকে তো হতে পারে। তো এটাকে বলা হয়, যদি বিপরীত দিকে হয় অবশ্যই আরেকটা ভেক্টর আছে, সেটাকে বলা হয় হচ্ছে বিসদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরের বিপরীতে আছে বিসদৃশ ভেক্টর। আচ্ছা আমি এটাকে নাম মুছি, সেটা হচ্ছে এখানে নাম্বার 4, 4 তো দিয়েছি, 5, 5 হচ্ছে আমাদের একটা আছে বিসদৃশ ভেক্টর। সো বিসদৃশ ভেক্টর নিয়ে আমাদের কিছু কথাবার্তা আছে। এটা যদি লাইক ভেক্টর হয় এটাকে বলা হয় হচ্ছে আনলাইক, এটা লাইক হলে এটাকে বলা হয় আনলাইক। তার মানে দুই বা ততোধিক ভেক্টর যদি, দুই বা ততোধিক ভেক্টর যদি পরস্পরের সমান্তরালে ক্রিয়া করে বাট বিপরীত দিকে, এরা এরা দিকে যাচ্ছে না, এরা দিকে যাচ্ছে না, পরস্পরের বিপরীত দিকে, বাট মান সেম নাও হতে পারে। চিন্তা করে দেখো, মান সেম হওয়ার বার্ডেন নাই, বাট এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এটা এদিকে, এদেরকে কি বলে? এরা হচ্ছে বিসদৃশ, সমান্তরালে আছে, এদের মান সমান হোক না হোক এটা আমাদের কনসার্ন না। তার মানে কি মান সমান নাও হতে পারে, কিন্তু দিক বিপরীত, 180 ডিগ্রিতে থাকবে পরস্পরের সাপেক্ষে। ধরো এ এদিকে যাচ্ছে, তার 180 ডিগ্রি, দেখো তার 180 ডিগ্রি ঘুরে সে এই বরাবর কোনো দিকে যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে তোমার বেসিক্যালি বিসদৃশ ভেক্টর। সমান হলে কি হতে পারে? বিপরীত ভেক্টর হতে পারে। সমানের বিপরীতটা হচ্ছে বিপরীত ভেক্টর বলে বা ঋণাত্মক ভেক্টর বলে। নাম্বার 6, ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, তাহলে এটা যদি ইকুয়াল হয় এটাকে বলা হয় অপোজিট ভেক্টর। এটাকে বলা, আই এম সরি, অপোজিট না, অপোজিট ভেক্টর অন্যটা, এটা নিয়ে কথা বলবো সামনে। এটাকে বলা হয় নেগেটিভ ভেক্টর, দুঃখিত, এটাকে বলা হয় নেগেটিভ ভেক্টর। নেগেটিভ ভেক্টর কিছুই না, মান সমান থাকবে কিন্তু পরস্পর বিপরীত দিকে। মান সমান থাকবে কিন্তু পরস্পর কোন দিকে? বিপরীত দিকে। এই হচ্ছে অবস্থা। আমাকে একটু বলো তো এইটুকু তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার কিনা? সমান অসমান
বা সদৃশ বিসদৃশ সমান বিপরীত, এই চারটা ভেক্টর কি আর ভুল যাবেন কিনা কখনো বলো তো? এই চারটা ভেক্টর কখনো ভুল যাবে কিনা আমাকে একটু বলো। আমাকে একটু বলো তোমরা ভুল যাবে কিনা। ভাইয়া স্বাধীন ভেক্টরটা আরেকবার বুঝান। স্বাধীন ভেক্টরটা বেসিক্যালি কিছুই না, জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো। স্বাধীন ভেক্টরটা হচ্ছে তুমি যে কোনো জায়গায় ফিক্স করতে পারবা, বোর্ডের এখানে দিতে পারবা, ওইখানে দিতে পারবা, এখানে দিতে পারো। বাট এটার লজিকটা কি, বা এটার কারণটা কি? কারণটা হচ্ছে তুমি যেখানে সেখানে পাদবিন্দু শুরুটা যেখানে করতে পারো, ফিক্স তো তুমি মনে করো যেখানে সেখানে শুরু করতে পারলে যেখানে সেখানে শেষ করতে পারবা। তার মানে তোমার শুরুটা তুমি যে কোনো পয়েন্ট থেকে করতে পারো, দ্যাটস দ্য থিওরি। যেখান সেখান থেকে তুমি মনে করো যে পাদবিন্দুটা তুমি স্থাপন করতে পারছো, সেটাকে বলা হচ্ছে স্বাধীন ভেক্টর। ভাই ব্লার, তোমাদের নেটটা একটু ঠিক করো, তোমাদের নেটের এখানে সমস্যা হতে পারে, কারণ এখানে তো ব্লার হচ্ছে না। ওকে ওকে ওকে। একদম বলছে আনলাইকটা নিয়ে আরেকটু বলতে। হ্যাঁ ঠিক আছে, দেখো আনলাইকটা হচ্ছে বেসিক্যালি কিছুই না। আমরা লাইক ভেক্টর কি দেখেছিলাম বলো তো? লাইক ভেক্টর বলছিলাম যে মান সমান হোক না হোক, কিন্তু যদি একই দিকে যদি থাকে, দেখো পরস্পর, দেখো মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি ছিল, এটা এদিকে যাচ্ছে এটাও এদিকে, তাদের মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। সো মানে একই দিকে যাচ্ছে, পরস্পর সমান্তরাল আছে, তাদেরকে আমরা বলতাম লাইক ভেক্টর। আনলাইক বা বিসদৃশ সেটা হচ্ছে সিম্পলি এই ভেক্টরটাকে মোটা অন্যদিকে ঘুরে দেয়, এটাকে এদিকে 180 ডিগ্রি। এটা ছিল এদিকে, তার বিপরীত দিকে। ধরো আমি এদিকে যাচ্ছি, তার বিসদৃশ ভেক্টরটা হতে পারে এই বরাবর, আলাদা ভেক্টর আর কি, নিচের দিকে অন্যদিকে। দ্যাটস ইট। সো অলরাইট অলরাইট অলরাইট। সো এরপর হচ্ছে আমরা কিছু ভেক্টর নিয়ে কথা বলবো, যে কোলিনিয়ার ভেক্টর, তারপর হচ্ছে আমাদের কোপ্লেনার ভেক্টর, এগুলোকে নিয়ে। অলরাইট, আমরা দাঁড়াও আরও কিছু ভেক্টর নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছে আমরা নেক্সট লেকচারে। দাঁড়াও, আমরা আজকে কিছু এখন প্র্যাকটিস করবো আমাদের বাকি বাকি সময়টুকু জুড়ে। আমরা এখন কিছু বোর্ডের প্রশ্নকে আমরা সলভ করব, কারণ এই টপিকগুলো আস্তে 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 করে শিখি, বাট আমরা ভালো করে শিখি। চলো আমরা কিছু বোর্ডের প্রশ্ন সলভ করি, তোমরা আমার সাথে সাথে দেখি তোমাদের একটু প্রশ্নগুলো তোমাদের সলভ হয়ে যাক। সো আমরা এখন কিছু এমসিকিউ প্র্যাকটিস করবো। অলরাইট, সো আমরা আজকে শিখেছি কতটুকু আমাদের ভেরিয়াস কাইন্ডস অফ ভেক্টরের, বা অনেক মানে হরেক রকম ভেক্টরের আমরা আজকে শিখেছি হচ্ছে প্রায় 6টা টাইপ। নেক্সট লেকচারে বাকি টাইপগুলোর পাশাপাশি আমরা ভেক্টর লব্ধিতে আমরা যাব, ভেক্টরের যোগ কীভাবে হয়, যোগফলের নিয়ম কানুন নিয়ে। এখন আমরা কিছু বোর্ডে আসা প্রশ্ন আমরা সলভ করব, এমসিকিউ, দেন আমরা আমাদের আজকের লেকচারটা আমরা এখানে কনক্লুড করব। অলরাইট, সো চলো আমরা দেখি। প্রথমত তোমরা একটু বলবা যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি স্কেলার রাশি? সো এখানে হচ্ছে কৌণিক ত্বরণ, বলের ভ্রামক, বলের ভ্রামক, জড়তার ভ্রামক, কৌণিক ভরবেগ। ওকে, তোমরা একটু বলো আমাকে কোনটা আনসার এখানে হতে পারে, যে কোনটা এখানে স্কেলার রাশি। হুম 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 হুম। থার্ড, জড়তার ভ্রামক। এই কি সেকেন্ড ইয়ারে নাকি? ভেক্টর আসলে কত প্রকার? অনেক প্রকার। ভেক্টরের আসলে প্রকারভেদ বের করতে গেলে অনেকগুলো ভেক্টর হতে পারে। আনলাইক ভেক্টর কি সমান্তরাল হবে? সমান্তরাল হলে বিপরীত হবে, রাইট, বিপরীত দিকে হবে। ইয়েস।
ভেক্টর অনেক প্রকার হবে, ভেক্টরের প্রায় 10-12টার মতো প্রকার দেখতে পাবা। স্পেসিফিক্যালি নাই, কারণ কোনো বইতে এরকম করে স্পেসিফিক্যালি আনসার দেওয়া নাই। 2, অনেকে বলছে 2, 4, অনেক রকম আনসার আসছে। এটা স্পেসিফিক আনসারটা হবে আমাদের এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে জড়তার ভ্রামক। এটা হচ্ছে আমাদের স্কেলার রাশির উদাহরণ। এই প্রশ্নটা এসেছিল হচ্ছে যে আমাদের সিলেট বোর্ড 2015 সালে। সিলেট বোর্ড 15। প্রবাবলি আমি তোমাদেরকে যেটা বলেছিলাম হচ্ছে, যখন আমি পড়াচ্ছিলাম ওই যে নেমোনিকটা, তোমরা ওইখানে জড়তার ভ্রামক না দিয়ে ওটাকে একটু লিখে রাখো, এটা পারলে একটু কারেকশন করে রাখো। আমার যতদূর মনে হচ্ছে আমি ওটাকে জড়তার ভ্রামক বলেছিলাম, ওটা তো জড়তার ভ্রামক হবে না, ওইটা হচ্ছে বলের ভ্রামক হিসেবে। বলের ভ্রামক আমাদের কি? ভেক্টর, কৌণিক ভরবেগ ভেক্টর, আমাদের কৌণিক ত্বরণ, এগুলো ভেক্টর। সো অল দোজ থিংস আর এগুলো হচ্ছে আমাদের একটা ভেক্টর রাশিকে আসলে ইন্ডিকেট করে। শুধুমাত্র এখানে জড়তার ভ্রামকটা আমাদের এখানে কি? একটা স্কেলার রাশি। অলরাইট অলরাইট অলরাইট, সো চলো তারপর এটা দেখি। এরপরের প্রশ্নটা হচ্ছে আমাদের কোনটা স্কেলার রাশি। আরেকটা প্রশ্ন আসছে, দাঁড়াও। এরপরের প্রশ্নটা আসছে তড়িৎ ক্ষেত্র, তড়িৎ প্রবাহ কোনটি স্কেলার রাশি? তড়িৎ প্রবাহ, রৈখিক ভরবেগ এবং ওজন। রৈখিক ভরবেগ এবং ওজন। সো তোমরা একটু বলো তো, এটা কিন্তু পড়িয়েছি, তোমরা বলো সবাই দেখি এটার আনসার কি হবে। ভর মানে জড়তার ভ্রামক। আচ্ছা, জড়তার ভ্রামক কি এটা একটু বুঝায় বলি, হ্যাঁ। সো জড়তার ভ্রামক হচ্ছে একটা বস্তুর গতি জড়তা সৃষ্টি করার জন্য তোমার যে পরিমাণ ফোর্স প্রদান করা। দেখো হচ্ছে এটা ইন জেনারেল তোমরা পড়বা, নিউটনিয়ান বলবিদ্যা যখন পড়াবো সেই জিনিসটা নিয়ে একটু মানে তখন বুঝাবো আর কি জিনিসটা নিয়ে। ইয়েট আমি যদি বলি একটা বস্তুকে তুমি মনে করো অক্ষের সাপেক্ষে ঘোরানোর জন্য তোমার আসলে দেখো এটা হচ্ছে তোমার কৌণিক গতির ক্ষেত্রে আসলে এই কাজটা ঘটে। একটু তোমাকে বলি, তোমার দরজা ইন জেনারেল আমরা দেখি যে একটা বস্তুকে আমরা যে কোনোভাবে ঘোরাতে পারি, একটা বল ঘুরতে পারে যে কোনো রকম বলবো, বাট প্রত্যেকটা ঘূর্ণন একটা অক্ষের সাপেক্ষে হয়। এই জিনিসটা বেশি ফিল করা যায় হচ্ছে তুমি মনে করো ঘরের দরজার দিকে তুমি তাকাও, দরজাটা কিন্তু ওই কবজার সাপেক্ষে খুলছে বন্ধ হচ্ছে বা মুভমেন্ট করতেছে, রাইট? তার মানে কি, তার মুভমেন্টটা হচ্ছে ওই অক্ষ বা দরজার সাপেক্ষে। তুমি একটু ফিল করে দেখো তো প্র্যাকটিক্যালি, যে দরজার একদম মাঝখানে যখন যাচ্ছ তখন তোমার কাছে ধাক্কা দিতে অনেক কষ্ট করতে হইতেছে, আর একটু দূরে আসতেছো আরো কম কষ্ট, আরো কম কষ্ট, আস্তে 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 করে এদিকে আসতেছো। এটাকে বলা হচ্ছে তোমার ভ্রামক, জড়তার ভ্রামক। ওই জড়তাকে গতিতে পরিণত করতে যেই পরিমাণ কাজ করতে হয় এই জিনিসটাকে, কোনটার ভ্রামক বেশি কোনটার কম, এগুলো আমরা নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে পড়বো আস্তে আস্তে। রাইট? সো জড়তার ভ্রামকের কনসেপ্টটা আসলে ওই রকম একটা রিলেটেড, যে আসলে ওই ঘূর্ণন জড়তা সৃষ্টি করার জন্য বা ওই ঘূর্ণন অবস্থায় একটা বস্তুর নেয়া করার জন্য অক্ষের সাপেক্ষে ঘূর্ণন অবস্থায় তাকে নিজ অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা এটা, আর ভ্রামকটা হচ্ছে তাকে ওই যে ঘূর্ণন সৃষ্টি করার জন্য যে পরিমাণ বল প্রয়োজন, এই জিনিসগুলো। আচ্ছা, এটার আনসার কি বলে? অনেকে বলতেছে 4-3-4-3। আমি কিন্তু পড়িয়েছিলাম আমাদের তড়িৎ প্রবাহ কখনোই কি হবে না, স্কেল আমাদের কি হবে, ভেক্টর হবে না, এটা কি অলওয়েজ স্কেলার রাশি। অলওয়েজ মাথায় রাখবে, এটা কিন্তু তোমরা ভুল করতেছো। তড়িৎ প্রবাহ আমাদের একটা স্কেলার রাশি, এখানকার তড়িৎ প্রবাহ স্কেলার রাশি। তড়িৎ প্রবাহ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, অনেকেই বলছে, থ্যাংক ইউ। সো অলরাইট, সো এরপরে একটা প্রশ্ন হচ্ছে বলকে প্রকাশ করা হয় কোনটি দ্বারা? বলকে প্রকাশ করা হয় কোনটি দিয়ে? ইফ এটা, দেন
এ। বলে রাখা ভালো, বলের হচ্ছে সংকেতটা হচ্ছে ফোর্স থেকে আসে আর সাধারণত এফ দিয়ে প্রকাশ করা হয়। এবার বলো যে বলকে আসলে প্রকাশ করা হবে কোনটা দিয়ে? তোমরা বলো এখান থেকে বলের আনসারটা কি হবে? বলকে প্রকাশ করা হয় কোনটা দিয়ে? আচ্ছা, তিনটা তোমরা নাম দিয়ে দাঁড়াও, এগুলো নাম দিয়ে দিই। আমি তো 1 2 3 4 লিখি না, তাই না? এভাবে অপশন তোমরা ইয়া করো, 1 2 3 4। তোমাদের মনে হয় কোনটা? একজন বলছে 3, একজন বলছে 2। অলরাইট, সো আনসারটা হবে তোমাদের, আমি বলেছিলাম বল একটা কি ভেক্টর, ভেক্টরকে প্রকাশ করতে হয় কি দিয়ে? যেটা সংকেত সেটা লিখবা, তার উপর একটা ভেক্টর সাইন দেওয়া লাগবে, তার মানে আমাদের আনসার হবে 1। অলরাইট, আনসার হবে আমাদের এখানে 1। ওকে, এই যে এখন যে প্রশ্নটা করিয়েছি এটা কিন্তু বোর্ডের প্রশ্ন, বোর্ডে আসা একটা প্রশ্ন। অলরাইট, এটা হচ্ছে একটা ভেক্টর, এটা হচ্ছে একটা ভেক্টর। ওকে, তো তোমাদেরকে বলতে হবে প্রথমত এই ভেক্টরটার আদি বিন্দু কোনটা? এই ভেক্টরের আদি বিন্দু কোনটা? এই ভেক্টরের আদি বিন্দু কোনটা? সবাই বলবা। ডি, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে টার্মিনাল বা শেষ বিন্দু কোনটা বা শীর্ষবিন্দু কোনটা বলো তো আমাকে? শীর্ষবিন্দু হবে কোনটা? ডি যদি আমাদের আদি বিন্দু হয়, শীর্ষবিন্দু হচ্ছে আমাদের সি। তাহলে বলো তো ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করতে হলে বা ভেক্টরের প্রকাশটা দেখতে কেমন হবে? ভেক্টরের প্রকাশ না, আমি বলি ভেক্টরের মান বের করার জন্য কি হবে, কোনটা হবে বলো তো? ভেক্টরের মান প্রকাশ করার জন্য 1 2 3 আর 4 হচ্ছে 1 and 2, 1 and 2 both। বলো তো কোনটা হবে? কেউ বলছে 2, কেউ বলছে 4। গ্রেট, এক একজন তোমার অ্যান্সার দিতে থাকো, আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। একটা ভেক্টরকে যদি একটা এ হয়, এই ভেক্টরকে যদি প্রকাশ করতে হয় দুইভাবে প্রকাশ করা যায়। এক, এটা দিয়ে, অথবা শুধুমাত্র ওই লেটারটা লিখে দিলেও এই লেটারটাও তোমার মনে করো কি প্রকাশ করে, সেটা হচ্ছে আমাদের ভেক্টরের মানকে প্রকাশ করে। আর সবসময় মনে রাখবা যে ভেক্টরকে যদি একটা সম্পূর্ণ ভেক্টরকে যদি প্রকাশ করা হয় আদি বিন্দু এবং পাদবিন্দু দিয়ে, সো সেক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখবা এগুলা ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। অলরাইট, যেমন ধরো হচ্ছে পিএম, যদি আমি যদি এভাবে ইউজ করি যে একটা পিএম ভেক্টর, সেটাকে ওইভাবে করা যায়। দ্যাটস ইট, দেয়ার ইউ গো। সো এটা হচ্ছে আমাদের একটা কনসেপ্ট। সো মুভিং অন, আমি তোমাদেরকে প্রশ্ন করি, সেটা হচ্ছে এটা কুমিল্লা বোর্ড 2017 সালে এসেছিল। কোন ভেক্টরের আমাদের এখানে কোন ভেক্টরের সাধারণত, দাঁড়াও, ওকে, কোন ভেক্টরের পাদবিন্দু ফিক্স করা থাকে? কোন ভেক্টরের
পাদবিন্দু ফিক্স থাকে। এটা একটু আমাকে বলো তো। আচ্ছা, আগেরটার আনসার বলি নেই। ও ফাইন, ওটার আনসার হবে ডি। ডি বললাম না, লাস্টে ব্যাখ্যা করে দিলাম, এই দিয়ে দুইটা হচ্ছে তোমার মনে করো 1 আর 2 দুইটাই হবে। যে একটা ভেক্টরকে বললাম না, যদি এরকম থাকে সেটাকে আমি তার মানকে আমি দুইভাবে প্রকাশ করতে পারি, আইদার এভাবে অথবা শুধুমাত্র আমি এটাকে লিখে দিলে একই জিনিস। অলরাইট, সো একটু বলো এটা মানে কি হবে? লোকালাইজ, সীমাবদ্ধ ভেক্টর। এক্স্যাক্টলি দুইটা ভেক্টরে সীমাবদ্ধ থাকে, তার মানে বললাম ওই যে একটা জায়গা থেকে একে আসলে ফিক্স করা থাকে, এই বরাবর থাকে, এগুলোকে বলা হয় লোকালাইজ ভেক্টর। আমরা খুবই আমরা ধীরে শুরু করেছি, খুবই আস্তে আস্তে আমরা যাচ্ছি। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা পেজ গ্রো করবো, সামনে সামনে আস্তে আরো আরো অনেক কিছু আমরা পড়বো, ক্লাসগুলো আরো লেন্দি হবে সামনে। সো মোরলেস আমরা এক্সামও নিব সামনে, মোর লাইকলি যে আজকে যদি সম্ভব হয় আমরা নিব ছোটোখাটো একটা এক্সাম, গ্রুপে মানে আমাদের গ্রুপে অথবা পেজে পোস্ট করা হবে। ইয়েট যেটা আমি এক্সপেক্ট করবো তোমাদের একটু জাস্ট রেগুলারলি ক্লাসগুলো করবা, যাতে করে মানে একটা ক্লাস তো অনেক প্রসেসিংয়ের ব্যাপার, ধীরে ধীরে আসলে প্রত্যেকটা জিনিস লেকচার গ্রো করা, দেন হচ্ছে যে ওই লেকচারগুলোকে রেডি করা, ডেভেলপ করা, অ্যান্ড দেন হচ্ছে যে ক্লাসটাকে ডেলিভার করা অ্যান্ড অল আদার স্টাফ, রাইট? সো এই জিনিসগুলোকে আস্তে আস্তে মানে একটু আশা করি যে তোমরা নিজেরাও একটু ভ্যালু দিবা, অ্যান্ড তার পাশাপাশি একটু রেগুলারলি নোট প্রদান করবা এবং পাশাপাশি ক্লাসগুলো একটু করবা। অলরাইট, সো আমরা আজকের এই ক্লাসে আমরা কী কী শিখলাম হচ্ছে বেশি কিছু না, একদম খুবই সিম্পল কনসেপ্ট। ভেক্টর জিনিসটা কি, ভেক্টরের পরিচয়। বি আমরা শিখলাম হচ্ছে যে ভেক্টরের বৈশিষ্ট্যগুলো কি কি। সি আমরা শিখলাম হচ্ছে ভেক্টরের প্রকাশ, এবং ডি আমরা কিছু ভেক্টর নিয়ে আমরা আলোচনা করেছি, ভেক্টর দেখতে কীরকম এই জিনিসগুলোকে নিয়ে। সো ফাইনাল যদি আমি সাম আপ করি, লাস্টে যতটুকু শিখেছি পরিচয়গুলো, সেটা হচ্ছে এখানে আমি যদি মনে করো একটা ভেক্টরকে যদি নেই, এখানে যদি আমি একটা ভেক্টর নেই, আচ্ছা এটা মুছে দিই দাঁড়াও, লাস্ট আজকে এটাই একদম লাস্ট লাইন আমি যা লিখছি। এখানে যদি একটা ভেক্টর নেই, এই ভেক্টরটাকে আমি বলতে পারি একটা স্বাধীন ভেক্টর। এই ভেক্টরটাকে আমি যদি এখানে যদি আবদ্ধ করে ফেলি বা আটকে ফেলি, এটাকে কি বলবো আমরা? সীমাবদ্ধ ভেক্টর। ও এ একটা সীমাবদ্ধ ভেক্টর। কিন্তু কাহিনী হচ্ছে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার দিকে যদি আমি যদি এরকম যদি একটা ভেক্টর টানি, এরকম একটা ভেক্টর টানি, এই ভেক্টরটা হচ্ছে এটা ও এর মতো, এখানে হচ্ছে ও বি, তখন আমি বলতে পারবো এই ভেক্টরগুলো কি, এটা হচ্ছে ও বি এবং ও এ, এরা সদৃশ ভেক্টর। খেয়াল করো, এরা হচ্ছে সদৃশ ভেক্টর। আমি যদি এদেরকে মুছে এর দিকটা যদি জাস্ট চেঞ্জ করে দেই, তাহলে এই ভেক্টরটা কি হবে বলো তো? এ বি থেকে মানে ও এ থেকে এটা হচ্ছে ও এ, এবং এটার নাম কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বিও। ভেক্টর নাম তো শিখিয়েছি তাই না? ও এ এবং বিও, এরা কি হবে? বিসদৃশ ভেক্টর, আনলাইক ভেক্টর। ভালো কথা। এখন ভাইয়া এটার কাহিনী হচ্ছে সদৃশ ছিল ভালো কথা, এই সদৃশটাকে যদি আমি যদি সামহাও বাড়িয়ে এদের যদি সেম সেম এক সাইজে যদি নিয়ে যাই, এটার যে সাইজ এটার সাইজ সেম, এটা যেদিকে সেও এদিকে যাচ্ছে, একদম বেস্ট ফ্রেন্ড। তাহলে এই বেস্ট ফ্রেন্ড ভেক্টরদেরকে আমি কি বলতে পারি? এদেরকে আমি বলতে পারি সমান ভেক্টর। বেস্ট ফ্রেন্ড ভেক্টরদেরকে কি বলবো? সমান ভেক্টর। যদি বেস্ট ফ্রেন্ড ভেক্টররা যদি মনে করো তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তারা চাচ্ছে অন্যদিকে, একজন একদিকে যাচ্ছে আরেকজন অন্য দিকে যাচ্ছে, তাদেরকে আমরা কি বলতে পারি বলো তো? বিপরীত ভেক্টর। বিপ্রতীপ না, কিন্তু বিপরীত ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর আলাদা, এটাকে বল নেগেটিভ ভেক্টর। এবার কি হবে? এদের সাইজ সমান বা এই দেখতে সেম, তবু এদেরকে বলা হয় দিক ভিন্নর কারণে এদেরকে বলে বিপরীত ভেক্টর।
অলরাইট, সো ক্লাসের নোট জমা দিবে, ক্লাসের নোট জমা দিয়ে জানাবে কোথায় কোথায় শর্টকামিংস ছিল বা কোথায় তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিংবা ক্লাসটা কেমন লেগেছে, ফিডব্যাকসগুলো তোমরা দিবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আগামী লেকচারে তোমাদের সাথে দেখা হচ্ছে। আম, তোমাদের নিজেদের শরীরে যত্ন দিবে, কারণ ঠান্ডা হচ্ছে, মানে ঠান্ডা আস্তে আস্তে বাড়ছে আসলে। তারপর হচ্ছে জলবায়ু পরিবর্তন হচ্ছে, সব জায়গাগুলো থেকে আসলে একটা বিরাট কনসার্ন, কারণ হেলথ যখন ভালো না থাকে তখন কিন্তু পড়াশোনা না, অন্য দিক থেকেও তোমাদের মনোযোগ দেওয়া যায় না। ফ্যাক্ট হচ্ছে এইচএসসি তোমাদের 23 ব্যাচ যারা বা 22 ব্যাচ যারা, তোমাদের জন্য আসলে ওই আহ, মন খারাপ বা দুঃখ প্রকাশ ছাড়া আসলে কিছুই করার নেই। বাট আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, তোমাদেরকে যতটুকু হেল্প করা যায় সেই চেষ্টাটাই আসলে করছি। কারণ এইচএসসি 23 যারা, তারা অলরেডি কিন্তু এই টাইমটাতে ইন জেনারেল আসলে স্টুডেন্টরা নেয় হচ্ছে তাদের প্রিপারেটরি টাইম, কোন বই পড়বে, কোন টিচার ফলো করবে অ্যান্ড এভরিথিং। মানে এই টাইমটা তাদের, এই টাইমটা শেষ, কারণ কলেজে ভর্তি হয় জুন জুলাইতে। তারপর হচ্ছে এই টাইম পর্যন্ত তারা একটা স্ট্যাবিলিটি পাওয়ার জন্য। বাট ইমাজিন যে তারা এই টাইমটাই শুরু করছে জানুয়ারি থেকে, মানে 6 মাস তাদের অলরেডি নাই। এইচএসসি 23 কথা বলতেছি। সো এর চাইতে হার্শ রিয়েলিটি নাই। ইয়েট আমি যেটা বলি সেটা হচ্ছে ক্লাসগুলো রেগুলারলি করে শেষ করে ফেলো। কলেজে গিয়ে বুঝতে পারবা যে আসলে এখান থেকে যা পড়ে যাচ্ছ এগুলো কত, কি পরিমাণ তোমাদের লাইফে বা কি পরিমাণ তোমাদের স্টাডিতে ভ্যালু অ্যাড করবে। সো আর 22 ব্যাচ যারা তোমরা, তারা এটাকে প্রিপারেশন, মানে এটাকে তোমরা রিভাইস হিসেবে যা যা পড়েছো একটু রিভাইজ করে একটু ঝালিয়ে নিতে পারো। সো এই ক্লাসগুলো করে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক। নেক্সট লেকচারে দেখা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।